এবং এটাই হচ্ছে সেই পদ্মা নদী। পদ্মা নদীর ওই পাশটা পেরিয়ে গেলেই হচ্ছে বাংলাদেশ। এই পদ্মা নদীর সবচেয়ে বড় সমস্যা হলো নদীর পাড় ভাঙন। দিন দিন ভাঙনে গিলে নিচ্ছে অসংখ্য ঘরবাড়ি, মাঠ, ফসল। মানুষ বাধ্য হয়ে তাদের প্রিয় ভিটেমাটি ছেড়ে চলে যেতে হচ্ছে, হারাচ্ছে প্রজন্মের শেকড়। ইন্ডিয়া শেষ হয়ে যাচ্ছে, তারপরে বাংলাদেশ শুরু হবে। পদ্মা রিলিজ পাওয়া যায়? পদ্মা রিলিজ পাওয়া যাবে, অরিজিনাল পদ্মা রিলিজ পাওয়া যায় এখানে। এটা বাংলাদেশে রিলিজ পাওয়া যায়। আর এখানেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি লিখেছিলেন বন্দে মাতরম গানটি। তো ভাই ওয়েলকাম লালগোলা। আর এটি হলো ভারতের শেষ রেলওয়ে স্টেশন, লালগোলা স্টেশন। আজকে আমি সম্পূর্ণ ভিডিওতে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। তো শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটি জায়গা নিয়ে যাবো যেটি ভারত এবং বাংলাদেশের শেষ প্রান্ত, বাংলাদেশের বর্ডার, যেটা পদ্মা নদীর ধারেই। আর হচ্ছে আমি যাচ্ছি এখন লালগোলা। লালগোলা হলো এমন একটি স্টেশন যেটা ভারত ও বাংলাদেশের অন্তিম রেলওয়ে স্টেশন। তো চলো আজকে লালগোলা স্টেশনে ভ্রমণ করাবো। আজকে আমি বহরমপুর থেকে আমার যাত্রা শুরু করেছি এবং তাড়াতাড়ি ট্রেনটি ছেড়ে দেওয়ার জন্য আমি ওখানে ভিডিওটি করতে পারিনি। তাই ট্রেনের মধ্যেই আমি আজকের যাত্রাটি শুরু করতে চলেছি এবং ভিডিওটি দেখতে থাকো এবং পাশে থাকো। এখন ট্রেন বহরমপুর স্টেশন ছেড়ে ছুটে চলেছে সীমান্তের পথে। বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখলেই এই পথ মনে করিয়ে দেয় এক বেদনাদায়ক ইতিহাস। 1947 সালে ভারত স্বাধীন হলো, কিন্তু সেই স্বাধীনতার সঙ্গে এলো দেশভাগ। ভারত আর পাকিস্তান নামে তৈরি হলো দুটি রাষ্ট্র, আর তারই অংশ ছিল পূর্ব পাকিস্তান, যেটি আজকে বাংলাদেশ। দেশভাগের সময় লক্ষ লক্ষ মানুষকে ছেড়ে যেতে হয়েছিল তাদের শেকড়, ভিটেমাটি, প্রিয়জনদের। তারপর বহু সংগ্রামের পর 1971 সালে এক রক্তক্ষয়ী মুক্তিযোদ্ধাদের মাধ্যমে জন্ম নিল স্বাধীন বাংলাদেশ। আজকের এই ট্রেন যাত্রার পথে ইতিহাস যেন জীবন্ত হয়ে ওঠে। এক পাশে ভারত, অন্য পাশে বাংলাদেশ, দুই দেশ কিন্তু ভাগাভাগি করা স্মৃতি ও বেদনা এক। তো বন্ধুরা, এখন আমি লালগোলা স্টেশনে নেমে গেছি এবং আমার পেছনে যে ট্রেনটি আছে ওই ট্রেনটি করে আমি এসেছি। এটি হচ্ছে লালগোলা রেলওয়ে স্টেশন। এটি এখানকার ভারতবর্ষের শেষ রেলওয়ে স্টেশন। আর সামনে দেখতে পাচ্ছ একটা স্টপ বলে লেখা আছে, ওটি ওখানে শেষ হচ্ছে। আর ওইটি যাচ্ছে তোমার মানে ইঞ্জিনটাকে ঘোরানোর জন্য যেটুকু রাস্তার প্রয়োজন ওটুকুর জন্য। এটাই হচ্ছে লালগোলা স্টেশন। তো লালগোলা স্টেশন থেকে কে কে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, লালগোলার আশেপাশে যারা আছো। তোমার বাড়ি কোথায়? বাড়ি সামনে। আর এ পাশে আর রেলওয়ে স্টেশন আছে নাকি? আর এটাই তো শেষ নাকি? এটাই শেষ। তোমার নাম কি? ইয়াকুব। তোমার নাম? রিয়াজ আলী। স্কুল যাচ্ছে নাকি? না, স্কুল ছুটি হলো? স্কুল ছুটি হলো। আচ্ছা, বাড়ি যাও তাহলে। ঠিক আছে, তো এখানে কথা বললাম, এটাই হচ্ছে শেষ স্টেশন, এটাই হচ্ছে লালগোলা। ঠিক আছে, না না ইউটিউবে বিপ্লব নেক্সট ট্রিপ। ঠিক আছে, বিপ্লব নেক্সট ট্রিপ সার্চ করবো অবশ্যই। ভালো থেকো ভাই। হ্যাঁ, তো ভাইদের সাথে কথা হলো, ভালো লাগলো, এখানে এসে পরিচয় হলো। বর্তমানে আমি এখন আছি লালগোলা স্টেশনের ঠিক বাইরে। আর এখানেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন বহরমপুরে ম্যাজিস্ট্রেট হয়ে এসেছিলেন তখন তিনি এই লালগোলাতেই থাকতেন এবং এখানে একটি কালীবাড়িতে থাকতেন। চলুন সেই কালীবাড়িতে দর্শন করাই আর এখানের মুক্ত জেলেরও দর্শন করাবো। সামনে একটা এটিএম ছিল, এটিএম থেকে কিছু টাকা তুলে নিলাম। আমার কাছে একদম অনলাইন ছিল, ক্যাশ ছিল না। আর এটা শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির। মন্দিরটি খুব সুন্দর মন্দির। চলো ভিতরে যাওয়া যাক, জুতোটা এখানে খুলে। যেহেতু দুপুরের টাইম, এই সময় মন্দিরটি বন্ধ আছে। সকাল বা বিকেলে এলে তোমরা মন্দিরটি খোলা অবশ্যই পাবে। মন্দির দর্শন শেষ করে আমি চলে এলাম লালগোলা সবজি বাজারে। এখানে ঢুকতেই চোখে পড়লো টাটকা সবজি, মানুষের ভিড় আর দমদামের আওয়াজ। এই বাজার শুধু কেনা বেচার জায়গা নয়, বরং লালগোলা মানুষের প্রতিদিনের জীবনের আর প্রাণের প্রতিচ্ছবি। শসা 50 টাকা কিলো, 1 কিলো নিল 45 টাকা। আচ্ছা, এখানে তাহলে বাজার এইটাই, তাই তো? এটা বাজার। মাছ বাজারটা কোন দিকে? মাছ বাটটা গোল দিয়ে যেতে হবে। আর তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো স্টেশনের পাশে। হ্যাঁ, মানে এখানে লোকাল নকাল। আমি এখানে তাহলে ঘোরার জায়গা কি কি আছে? ঘোরার জায়গা আছে হাজারদুয়ারি, অনেক জায়গা আছে মুর্শিদাবাদে, ঘুরে শেষ করতে পারবো না। লালগোলাতে খান্দুয়ার এখানে কালীবাড়ি না কি আছে? হ্যাঁ, খান্দুয়া আছে, কালীবাড়ি আছে। পদ্মা রিলিজ পাওয়া যায়? পদ্মা রিলিজ পাওয়া যাবে, অরিজিনাল পদ্মা রিলিজ পাওয়া যায় এখানে। এটা বাংলাদেশে রিলিজ পাওয়া যায়। আর বাংলাদেশে বর্ডার গেছো তুমি? মাছ বর্ডার গেছি তো, আমাদের বাড়ি থেকে 10 কিলোমিটার লাগবে, 10 মিনিট লাগবে। আচ্ছা, ওখানে কোনোদিন বাংলাদেশে ওই পাশে গেছো নাকি? বাংলাদেশ থেকে ঘুরে এলাম রিসেন্টলি। আচ্ছা, ওখানে মানে পাসপোর্ট বা ভিসা কিছু করতে হয়, তাই তো? পাসপোর্ট ভিসা করে যেতে হয়। লালগোলা বাজার শুধু ঘুরে দেখা নয়, কথা বলারও সুযোগ পেলাম এখানকার সবজিওয়ালা দাদাদের সঙ্গে। তাদের হাসি, মজা আর গল্পের ভেতরে লুকিয়ে আছে এই বাজারের প্রাণ। কতদিন ধরে এখানে দোকান করছে, কিভাবে ভোর থেকে রাত পর্যন্ত এরা পরিশ্রম করছে। বাজার মানে শুধু কেনা বেচা নয়, বরং মানুষের জীবন আর সংগ্রামের প্রতিচ্ছবি। তো বর্তমানে এখন আমি যাচ্ছি মাছ বাজারের দিকে।
এবং যাওয়া যাক সেখানে পদ্মা রিলিজ দেখবো। এখানে জানি পদ্মা রিলিজ পাওয়া যায়। আর ভিডিও বানাতে এসে কাকু একটা শশা খালো, খুবই ভালো লালগোলার মানুষ। লালগোলা বাজারে এসেছিলাম পদ্মা রিলিজ আর এখানকার বিখ্যাত রিটে মাছ দেখার জন্য, কিন্তু ভাগ্যটা একটু খারাপ। দুপুর 1টা বাজতেই প্রায় সব দোকান বন্ধ হয়ে গেল। যেখানে সকালবেলা ভিড় আর কোলাহলে ভরে থাকে এই বাজার, দুপুরের 1টার পর সেটাই হয়ে গেল একবারে নীরব। আজকে বাইরের সূর্যের তাপমাত্রাও প্রচুর, আর আমি ম্যাপে দেখলাম এখান থেকে 1 কিলোমিটার যেতে হবে কালীবাড়ির উদ্দেশ্যে। এত ভিডিও করতে বেরিয়েছি, তাও কখনো এতটা মানে কষ্ট হয়নি। টোটোতে যাবো কি 100 টাকার নোট আছে, এখানে খুচরাও হচ্ছে না অবশ্য। তো 1 কিলোমিটার চলো হাঁটাই যাক। এই রাস্তা ধরে সোজা এইটা দিকে মানে বাঁ দিকে বেঁকে সোজা যেতে হবে। আর বাড়ি থেকে একটা ছাতাও নিয়ে এসেছিলাম। কিছুটা এগিয়ে যেতেই চোখে পড়লো একটা মনসা মায়ের মন্দির। মন্দিরের ভেতরে তখন মনসা মঙ্গল পাঠ চলছে, আর চারপাশে ভিড় জমিয়েছেন গ্রামের অসংখ্য মানুষ। সবাই একসাথে মনোযোগ দিয়ে পাঠ শুনছেন। এমন দৃশ্য প্রমাণ করে লালগোলা মানুষ আজও ধর্মীয় সংস্কৃতি ঐতিহ্যে কতটা ভালোবেসে আগলে রেখেছে। চোখে পড়ল লালগোলা MN একাডেমি, পুরো নাম লালগোলা মহেশ নারায়ণ একাডেমি। সম্ভবত এটি একটি স্কুল। স্কুলের পাশে বিরাট একটি প্লেগ্রাউন্ড রয়েছে, কিন্তু দুপুরের সময় এখানে কেউ ছিল না। তবুও সহজে কল্পনা করা যায় সকালে বা বিকেলে বাচ্চারা কত আনন্দে এখানে দৌড়ঝাঁপ করে খেলে। স্কুলের পাশে ফাঁকা প্লেগ্রাউন্ডে চোখে পড়ল বড় বড় অক্ষরে লেখা আই লাভ লালগোলা। দুপুরের ফাঁকা মাঠ হলেও এই লেখা যেন এখানকার মানুষের ভালোবাসা আর গর্বের প্রতিফলন। ভাই আজকে প্রচণ্ডই রোদ ভাই। এই রোদ্দুরের মধ্যেও ভিডিও বানাতে বেরিয়ে গেছি আমি। আমার হয়তো কাজ হয়তো কিছু নেই, আজকে শনিবারের বাজার, কাল রবিবার, পরশু থেকে সোমবার কলেজ। তো শনিবার আমার ভিডিও বানানোর ডেট, তাই জন্য আজকে বেরিয়ে গেলাম ভিডিও বানানোর জন্য। এবং ভিডিও তো অবশ্যই দিতে হবে, প্রত্যেক সপ্তাহে একদিন রবিবার আমার ভিডিও আসবে, তোমরা সেই ভিডিও দেখতে থাকো, ঠিক আছে? তো বর্তমানে আমি এখন পৌঁছে গেছি সেই লালগোলার কালীবাড়ির উদ্দেশ্যে, মানে কালীবাড়ি যেখানে। আর এখানেই সামনে একটা এটা রাজার বাড়ি ছিল আমার যতটা সম্ভব জানা। আর ঢোকার মেন মুখেই তোমরা দেখতে হবে এখানে একটি সম্ভবত কুয়ো, আমার যেটা মনে হচ্ছে। এখানে একটি মন্দির আছে অবশ্য, এটাই সে মন্দির আমার যতদূর জানা। আর কুয়োটি এখন আপাতত বন্ধ হয়ে গেছে। এরপরে সোজা পথ ধরে এগোতে থাকলাম সেই কালীবাড়ির দিকে। আমি এখন আছি কালীবাড়ির, এটা কালীবাড়ি বলে তো, কালী মন্দির রাজবাড়ি। আর কাকু এখানে বিক্রি করছে এইসব, এগুলো কি বলে কাকুর নাম? হ্যাঁ, নুনঝুরি। আর এখানে বিভিন্ন মটর ভাজা টাজা আছে। আর সোজা যেতে হবে তো মন্দিরটা। আর এখানে লালগোলা মুক্ত সদরনগর মুর্শিদাবাদ, এটা মুক্ত জেল অবশ্য এখানে ছিল। আমাকে বলছে ভিডিও করা যাবে না হয়তো এখানে, জানি না অবশ্য। রাস্তা ধরে এগোতে এগোতে চোখে পড়ল পুরনো দেওয়ালে দৌড়াদৌড়ি করছে 2-3টে ছোট্ট কাঠবিড়ালি। এটাই হচ্ছে সেই লালগোলা রাজবাড়ি রাজেশ্বরী মা কালীর মন্দির। তো চলো আমরা এখন প্রবেশ করব মা কালীর মন্দিরের ভেতরে এবং দর্শন করব সেই মায়ের অপরূপ দৃষ্টি। আর এখানে ঢোকার মুখে বন্দে মাতরম যে শব্দটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন সেটি লেখা আছে। মন্দিরের ভেতরে এখন পুজো হচ্ছে, তাই ঢাক ঢোলের শব্দ খুব বাজছে অবশ্য। এখানে কতগুলি গাড়ি রাখা আছে পুজো দেওয়ার জন্য। মন্দিরের ভিতরে ঢুকতেই চোখে পড়ল বড় বড় অক্ষরে লেখা এখানে ফটো তোলা বা ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মন্দিরের নিয়ম মেনে আমি শুধু চোখে দেখলাম এবং অভিজ্ঞতা গ্রহণ করলাম। আর এখন আমি যেখানে বসে আছি এইখানে বসেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটি তিনি লিখেছিলেন এই মঞ্চে বসেই। আর এখন যেটা তোমরা দেখছো পেছনে আমার, এটি বঙ্কিমচন্দ্রের প্রতিচ্ছবি একটি দেয়ালে আঁকা আছে। মন্দির থেকে বেরিয়েই চোখে পড়ল রানী কুঠির। এটি তৈরি হয়েছে একবারে হাজারদুয়ারির আদলে। দূর থেকে দেখে মনে হবে যেন আসল হাজারদুয়ারি, কিন্তু দুঃখের বিষয় আজ এটি অযত্ন আর অবহেলার কারণে আগাছায় ভরে গেছে। চারপাশে গাছপালায় ঢাকা পড়ে যাচ্ছে এই স্থাপত্য। আর এটিই ছিল রাজা যোগেন্দ্র নারায়ণের রাজপ্রাসাদ। প্রাসাদের একবারে পাশেই রয়েছে একটা ছোট্ট নদী। শোনা যায় এই নদী একদিন মা কালীর মূর্তি পাওয়া গিয়েছিল। এরপরে রাজা যোগেন্দ্র নারায়ণ কালী মন্দির প্রতিষ্ঠা করেন, যা আজও লালগোলা মানুষের ভক্তি আর ঐতিহ্যের কেন্দ্রবিন্দু। ও খান্দুয়া গেলে কোন দিকে টোটো ধরতে হবে? ওইদিকে খান্দুয়া। এটা কি পদ্মা নদীর সাথে যুক্ত ছিল কোনো রকম? আগে ছিল না? আর এখান থেকে একটা কালী মায়ের যে মূর্তিটা বলে আমি শুনেছি, এখানে মূর্তিটা এইখান থেকে পাওয়া গেছে। ওই ঘাটটা থেকে বটগাছটা আছে। হ্যাঁ, বটগাছটা মানে এখানে যে রাজা ছিল তিনি পেয়েছিলেন নাকি? এখানে এক দাদুর সঙ্গে কথা বললাম। তিনি জানালেন হ্যাঁ, এই নদী থেকে সত্যিই মা কালীর মূর্তিটি পাওয়া গিয়েছিল। তার কথায় শোনা গেল
এখানকার মানুষ আজও সেই ঘটনার সঙ্গে নিজেদের বিশ্বাস আর ভক্তিকে জড়িয়ে রেখেছেন। তো আমি এখন একটা দাদার টোটোতে চেপে গেছি, এখান থেকে খাদুয়া যাবে। কত কিলোমিটার দাদা? 7 কিলোমিটার এখান থেকে খাদুয়া। আর বেশি বিকেল হয়ে গেলে ওইখানে ভিডিও বানাতে যায় না, আর তাড়াতাড়ি যেতে হবে। দাদা একটু কম সময়ের মধ্যেই বলেছে 100 টাকার মধ্যে, কিন্তু আমি অনেক ভিডিওতে দেখেছিলাম যারা গেছে হয়তো 200-300 এরকম চার্জ করেছে, হয়তো তারা একদম রিজার্ভ করেছে। এগুলো কালীবাড়িতেও এখন আর ভিডিও বানাতে দিচ্ছে না দেখলাম। ওখানে বললো যে আর এখন ভিডিও বানানো যাবে না, তো বাইরে থেকে জাস্ট দেখে চলে আসলাম। তাই ভাবলাম এই খাদুয়াতে যাওয়া যাক। তো চলো প্রায় 6-7 কিলোমিটার যাই, দেখা যাক কি আছে ওইখানে। এখন আমরা টোটো নিয়ে রওনা হয়েছি, কিন্তু রাস্তাটা এতটাই খারাপ, গর্ত আর উঁচু নিচু জায়গার কারণে টোটো যেন বারবার দুলে উঠছে। এখানকার মানুষের প্রতিদিন যাতায়াত কতটা কষ্টকর তা এই পথ ধরে চললেই বোঝা যায়। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। আমরা এসে পৌঁছালাম সেই পদ্মা নদীর ধারে, যার ওপারেই বাংলাদেশ, আর আমি দাঁড়িয়ে আছি আমাদের ভারতবর্ষে। একই নদী, দুটি দেশ, সত্যিই অন্যরকম অনুভূতি। তো বর্তমানে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা ইন্ডিয়া, এবং এটাই হচ্ছে সেই পদ্মা নদী। পদ্মা নদীর ওই পাশটা পেরিয়ে গেলেই হচ্ছে বাংলাদেশ। এটা হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশের একটা মিডিল পয়েন্ট বা 0 পয়েন্ট যেটা বলছে, আর এইটা পেরোলেই বাংলাদেশ যাওয়া যাবে। আর এখানে হয়তো বিএসএফের ক্যাম্প ওইদিকে আছে না ভাই, বিএসএফের ক্যাম্প আর ওদিকে আছে। আর নদীর জল এখন খুব অনেকই আছে, নদী খুব গভীরও হয়তো অবশ্য। এটাই আর কি এখানে দেখার মতো, এটাই আমি দেখতে এসেছি অত দূর থেকে, যেটা দেখার যায় জিনিস। তোমাদের বাড়ি কি এখানে নাকি? তা কোথায়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে কি করতে দেখতে এসছো নাকি? নাম কি তোমার? নাম ইমরান আলম। তোমার নাম? হাসান আলী। আচ্ছা আচ্ছা। এখানে কিছু ছোট ছোট ভাইদের সঙ্গে গল্প করলাম, তাদের নাম জিজ্ঞাসা করতে মুখে হাসি নিজেদের পরিচয় দিল। শুনলাম ওরাও এসেছে পদ্মা নদী আর বাংলাদেশের বর্ডার দেখতে। সত্যি সীমান্তের এই জায়গা শুধু আমাদের নয়, স্থানীয় ছোটদের কাছেও এক আকর্ষণীয়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে টিনের চালার ঘরবাড়িগুলো, সেগুলো আসলে বাংলাদেশে মানুষের বসতি। কিছুটা নদী পার হলেই পৌঁছে যাওয়া যায় ওপারে, অর্থাৎ বাংলাদেশে। কিন্তু এপার থেকে ওপারে তাকানো গেলেও সেখানে যাওয়ার অনুমতি তো আর আমাদের নেই। আর ওই দূরে দেখা যাচ্ছে বিএসএফের ক্যাম্প, আর এই সামনে নৌকোগুলি রাখা আছে মাছ ধরার জন্য। এখানে কেউ কেউ মাছ ধরেই জীবিকা নির্ভর করে। নদীর ধারে কয়েকটি ভাঙাচোরা নৌকো পড়ে থাকতে দেখলাম। সময়ের সাথে সাথে হয়তো ওরাও আর নদীতে নামতে পারছে না। আর সামনে বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে পদ্মা নদী। পদ্মা নদীর সেই জলে, যেটা বাংলাদেশে পদ্মা নদী বলে পরিচিত এবং আমাদের ভারতে গঙ্গা, এটা হুগলি নদীর সাথে মিলিত হয়েছে আমার যতদূর সম্ভব জানা। এখন আমরা এটাই হচ্ছে ওই পাশটায় যদি যাওয়া যেত সেটা পুরো বাংলাদেশে আমরা পৌঁছে যেতাম, কিন্তু অবশ্য যাওয়া যাবে না, পাসপোর্ট বা ভিসা লাগবে অবশ্য। আর সেগুলি করতে গেলে এখন অনেক দেরি। পরবর্তীকালে যখন পাসপোর্ট বা ভিসা করে একবার বাংলাদেশে ঘুরতে যাবো, বাংলাদেশ থেকে যদি কেউ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জানাবে। এর ওই পাশের গ্রামটার নাম কিছু জানা আছে? আমারও অবশ্য রাজশাহী না কিছু একটা ওরকম নাম ছিল অবশ্য, তো আমি গুগলে আরে দেখবো, তারপরে জানাবো তোমাদেরকে। রাজশাহী বা কিছু একটা নাম যা আছে বাংলাদেশের যেটা, আর এটা ইন্ডিয়ার লালগোলা, এটাই শেষ পয়েন্ট। তো চলো এটাই দেখতে এসেছিলাম। দুই দেশের দুটি মানুষ আছে তো, অনেক আছে তো, মানে আমরা প্রতিবেশী দেশ একদম, ঠিক আছে। হয়তো অন্য যখন ভারত আর বাংলাদেশ ভাগ হয় তার আগে, ভারত আর বাংলাদেশ ভাগ হওয়ার আগে এই পার থেকে ওই পার যাওয়া যেত, পুরো আমরা সবাই ভাই ভাই অবশ্যই ছিলাম। তারপরে একটি সীমান্তের কারণে নিজস্ব প্রতিবেশী দেশ কিংবা কারো জমি হয়তো এখানে যার চাষের জমি হয়তো সে পাশে আছে তো কিছু কিছু লোকের জমি হয়তো ওখানেও আছে সে পাশে, ওদের কিছু একটা কার্ড হয়, ওই কার্ড বিএসএফকে দেখিয়ে ওই পাশে যেতে হয়। তো চলো আর এক জায়গায় নদীর যে ভাঙন সৃষ্টি হয়েছে পদ্মা নদীর, সেই ভাঙন আমরা দেখতে যাব, এবং চলো যাওয়া যাক সেইখানে। পদ্মা নদীর জলটা এখন খুবই বেড়েছে। দাদারা হ্যালো গাইস বলছে। ভালো আছে তো? হ্যাঁ, কোথায় বাড়ি? কোথায় বাড়ি? হচ্ছে বঙ্গাপ্রসাদ, দক্ষিণজলা অঞ্চল। আচ্ছা আচ্ছা, এখানে দেখতে এসছি নাকি? দেখতে এসছি। আচ্ছা ঠিক আছে। তো দাদাদের সাথেও পরিচয় হলো। এটাই হচ্ছে সেই নদী, এতটাই বিস্তৃত যে ওই পাড়টাও দেখতে পাওয়া যাচ্ছে। খুব ভালো লাগলো যে আমি বাংলাদেশের আর ভারতের 0 পয়েন্টে আছি। গ্রামের দুই পাশের প্রকৃতি দেখতে দেখতে আমি টোটোতে এগিয়ে চলেছি, আর এই টোটো গাড়ির দাদা আমাকে নিয়ে যাচ্ছেন পদ্মা নদীর ভাঙন দেখানোর জন্য, যেখানে নদী তার ভয়ঙ্কর রূপে মানুষের ঘরবাড়ি আর জমি কেড়ে নিচ্ছে। এখন আমরা পদ্মা নদীর সেই কাছাকাছি এসেছি যেখানে ভাঙনটি সৃষ্টি হয়েছে, ওখানে দেখা যাচ্ছে। তো আমরা যাবো ওই সামনেটায়, দেখার চেষ্টা করব পদ্মা নদীর যে ভাঙনটা। এখানে পদ্মা নদীর ভাঙন দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে।
সবাই একসাথে নদীর ভয়ঙ্কর রূপ, ভাঙা ঘরবাড়ি আর ক্ষয়প্রাপ্ত জমি দেখছে। এমন দৃশ্য সত্যিই কষ্টজনক আর প্রকৃতির শক্তির মহিমাও বোঝায়। এখানে এসে আমি এক ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। প্রায় অধিকাংশ বাড়ি নদীর তলায় চলে গেছে। কিছু বাড়ি আংশিক ভেঙে পড়েছে, আবার কিছু সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মানুষদের বাধ্য হয়ে নিজেদের ঘরবাড়ি খালি করে অন্যত্রে চলে যেতে হয়েছে। এই দৃশ্য চোখে দেখলে হৃদয়ে ছেঁড়া লাগে। এখানকার মানুষের কষ্ট বোঝা যায় কেবল তারা যাদের ঘর বাড়ি হারিয়েছে। তারা জানে একটি ঘর শুধু দেওয়াল আর ছাদ নয়, এটি তাদের জীবনে পরিশ্রম, স্মৃতি আর স্বপ্ন, পরিবার সংক্রান্ত মুহূর্তের প্রতীক। এগুলোই নদী গিলে নিয়ে খেয়ে নিয়েছে, আর তার সাথে নিয়েছে মানুষের শান্তি, নিরাপত্তার অনুভূতি। এখানকার মানুষ দৈনিক সংগ্রাম, জীবনযাত্রা এবং কত কষ্টে তারা আবার ঘর গড়ে তুলতে চেষ্টা করছে, সেটা কেবল ভালোভাবে বুঝতে পারবে তারাই। এই দৃশ্য সত্যিই প্রমাণ করে যে প্রকৃতির শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে আর মানুষের জীবন কতটা নাজুক। এরপর চোখে পড়ল একটি পাকা বাড়ি। বাড়ির মালিক খালি করে চলে গেছে, কারণ সে জানে কখন না কখন তার বাড়িটিও নদীর তলায় চলে যাবে। এখানকার মানুষ জানে পদ্মা নদীর ভয়ঙ্কর শক্তি কখনোই অপেক্ষা করে না। এখন রওনা হয়েছি বাড়ির দিকে। সূর্যাস্তের সেই অপরূপ দৃশ্য সত্যিই মনকে পাগল করে দিচ্ছে, যেন সময় থমকে গেছে। তোমার তো প্রচুর কষ্ট হয় তাহলে এসব রাস্তায় টোটো চালাতে? রাস্তার অবস্থা যা, মানে প্রচন্ডই খারাপ অবস্থা, বলার মতো নয়। অত কিছু গভীরে যাওনি বেকার, এখন তোমাকে কিছু বলবে কেউ? মনের কষ্ট রাস্তাটা এতটাই খারাপ যে টোটো চালানো সহজ নয়। আমি টোটো চালকের কাছে জানতে চাইলাম এই কষ্টের কথা। তিনি আমাকে তার দৈনিক সংগ্রাম, কঠিন পরিস্থিতি আর কষ্টের গল্প জানালেন। কিভাবে প্রতিদিন খারাপ রাস্তায় তিনি যাতায়াত করেন। ছোট ছোট এই গল্পগুলি প্রকৃত জীবনের কঠোর বাস্তবতা। তো এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, আর এখন বাজে 5:30। প্রায় দুপুর 2:30-3টা থেকে আমি এই টোটোর মধ্যে ঘুরছি। দাদা আমাকে এতটাই সাহায্য করছে, ভিডিও বানানো থেকে শুরু করে পুরো লালগোলা ঘোরানো পর্যন্ত, মানে প্রচুরই। তোমরা যদি এসো, আমি দাদার নাম্বারটা অবশ্য দিয়ে দেবো ভিডিওতে। এখন বলবে নাম্বারটা, যদি কেউ আসে ঘুরতে। হ্যাঁ, ক্যাপশনে দিয়ে দেবো আমার ডেসক্রিপশানে। যদি কেউ এসে তোমাকে ফোন করবে, দিয়ে নাম্বার ফোন করে তোমাকে ঘুরতে চাইলে ঘুরাবে। তোমরা সত্যি যদি কেউ ঘুরতে আসো দাদার সাথে যোগাযোগ করবে, মানে তোমার দিকে একদম বন্ধুর মতোভাবে ঘুরাবে। মানে আমি যতটা ঘুরেছি বন্ধুর মতোভাবে ভাই, পুরো যতক্ষণ মানে যেটা না দেখতে পেয়েছি আরও অন্য জায়গায় নিয়ে গিয়ে দেখিয়েছে। ঠিক আছে, পুলিশ অন্য জায়গায় দেখতে দেয়নি, অন্য ঘুরে ঘুরে আরও দেখতে হয়েছে ভাই। মানে খুবই হেল্প করেছে ভিডিও বানানোর জন্য। অনেক অনেক ধন্যবাদ দাদা। আবার আর যখন আসবো দেখা হবে, ঠিক আছে। ঘুরে ফিরে আবার চলে আসলাম লালগোলা স্টেশনে। তো এখন ট্রেন ধরবো, তো চলো বাড়ির দিকে রওনা হওয়া যাক। দেখতে দেখতে প্ল্যাটফর্মে ট্রেন চলে এসেছে। এবার ঘরে ফেরার পালা। এই ভ্রমণ, পদ্মা নদী, লালগোলা, মানুষের গল্প আর প্রকৃতির অপরূপ দৃশ্য সব মনে রাখবো। এখন ফিরে যেতে হবে। এখন আমি উঠে পড়েছি ট্রেনের মধ্যে এবং এখন বাজে 6:25। আমাদের ট্রেন ছাড়বে 6:30, 63106, লালগোলা শিয়ালদা মেমো স্পেশাল। এই ট্রেনটি করে যাব এখন বহরমপুর, এবং বহরমপুরে যেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, বর্তমানে আমি এখন পৌঁছে গেছি বহরমপুর কোর্টে, আর এখান থেকে যাত্রা শুরু করেছিলাম। এখানে যাত্রাটা শেষ করছি। आज के लिए बस इतना ही। मिलते हैं नेक्स्ट वीडियो के साथ, नया टॉपिक के साथ। तब तक के लिए जय हिंद, जय भारत, वंदे मातरम। वीडियोটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো।